ঘুরবে। কিভাবে ঘুরবে? সে ধরেন এই যে এইখানে একটা মেম্বার আছে, টরশনাল মেম্বারের কথা যদি আমি বলি, আমি যদি এইখানে একটা মোমেন্ট দেই, এই যে আমি যদি এইখানে একটা মোমেন্ট দেই, এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা হচ্ছে আমাদের টরশন। কি, মাঝখান দিয়ে লং অ্যাক্সিস গেছে, এই মেম্বারটার লংগেস্ট যে ডাইমেনশন সেটাই আমাদের লং অ্যাক্সিস, এই লং অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছে, এইটাকে আমরা বলবো টরশন। এখন টরশন আর বেন্ডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, বেন্ডিং হয় সাধারণত শর্ট অ্যাক্সিসের অ্যাবাউটে, আর যখন লং অ্যাক্সিসের অ্যাবাউটে হয় তখন সেটাকে আমরা টরশন বলি। এই পুরা সেগমেন্টে, মানে এই অংশটুকুতে আমরা টরশনাল স্ট্রেস, টরশনাল মোমেন্ট অফ টুইস্ট, এই জিনিসগুলো পড়বো। আপনারা হয়তো আগেও দেখে আসছেন। এই পুরো লেকচারটা বেসিক্যালি হিবলার আর বিয়ারের বই থেকে নেওয়া হয়েছে। আপনারা যদি চান তাহলে হিবলার আর বিয়ারের বইও দেখতে পারেন যে আসলে কি অবস্থা আছে। এখন আমরা যখন বেন্ডিং বলতেছিলাম, বেন্ডিং এর জন্য আপনাদের হয়তো মনে আছে, আমরা বেন্ডিং এর জন্য ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এরকম অনেকগুলা সাইন দেখছিলাম। তো সাইন যখন দেখছিলাম, তো এই সাইন গুলো আসলে টর্শনের জন্য তো আমাদের একটা সাইন বের করতে হবে, যে কোন সাইনটা আসলে আমাদের হচ্ছে পজিটিভ, কোন সাইনটা নেগেটিভ। এটার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে রাইট হ্যান্ড রুল। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের টর্শন যেই দিকটায় হবে, সে ধরেন টর্শনটা এইরকম করে কাজ করতেছে, ঠিক আছে? টর্শনটা যদি এইভাবে কাজ করে, তাহলে আমরা কি করব, আমাদের ডান হাতটা সোজা করে নিয়ে টর্শনের দিকে আমাদের আঙ্গুলগুলা বাঁকা করব। করছি? আমরা যদি আঙ্গুলগুলা ডান হাতটা সোজা করে নিয়ে টর্শনের দিকে বাঁকা করি, তাইলে যেটা আমাদের পাবো, এরপরে আমরা আমাদের ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলি আছে এইটাকে আমরা স্ট্রেইট করব। তাইলে যেই দিকটা দেখাবে সেটা হচ্ছে আমাদের টর্শনের দিক। এই যে দেখেন, টর্শনের দিক। তার মানে কি, আমরা যেটা করব সেটা হচ্ছে টর্শন কোন দিকে হচ্ছে, টর্শনের দিক বের করার জন্য আমাদের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেমটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, এই কারণে আমরা অ্যারো দিয়ে বের করতে পারি। অ্যারো দিয়ে বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টর্শন যেই দিকে আছে সেই বরাবর আমরা আমাদের ডান হাতটা বসাবো, বসায় ডান হাতের আঙ্গুলগুলা বেন্ড করব। বেন্ড হবে কোন দিকে? টর্শন যেদিকে মোমেন্টটা কাজ করতেছে সেই বরাবর। এই বরাবর যেহেতু আছে তাই বেন্ড এইভাবে হইছে। যদি এই বরাবর কাজ করতো তাইলে বেন্ড উল্টা দিকে হইতো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাইলে আপনারা যখন বলতেছেন ডান হাতটার আঙ্গুলটা এই বরাবর দিলে এই বরাবর টর্শন দেখাচ্ছে, উল্টা দিকে হইলে উল্টা দিক বরাবর টর্শন দেখাইতে, বুঝতে পারছেন? জি স্যার। এখন টর্শন দেখার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টর্শনের একটা ডায়াগ্রাম বা কিছু দেখতে পারি। টর্শনের ডায়াগ্রাম দেখার জন্য আমরা এখানে একটা উদাহরণ দেখি, দেখলে হয়তো বুঝতে পারবো। দাঁড়ান। এই টর্শনের ডায়াগ্রামটা আমরা আঁকার চেষ্টা করি। এটা একটা অঙ্কের অংশ, তারপরে আমরা আঁকার চেষ্টা করি। আঁকার চেষ্টা করলে হয়তো আমরা জিনিসটা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন, আমরা যদি বলি কোন ডায়াগ্রাম আঁকবো, আচ্ছা এইটা আঁকি। এই যে এই ডায়াগ্রামটা যে আছে, এই যে এই জিনিসটা যে আছে, এইটা একটা লং মেম্বার, তাই না? হ্যাঁ। জি স্যার। জি স্যার। আমি এই জায়গা থেকে দেখতেছি। আমি যদি এই জায়গা থেকে দেখি, তাইলে আমি যখন ডান হাত দিব, এই যে প্রথম এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি। বোঝার চেষ্টা করেন। আমি যখন এই দিক থেকে দেখতেছি, সরি, আমি যখন এই দিক থেকে দেখতেছি, আমি যখন ডান হাতটা এই বরাবর ঘুরাবো, তখন কি হবে? আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে থাকবে? এইভাবে থাকবে নাকি এইভাবে থাকবে? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, কোন দিকে থাকবে? স্যার দুই দুই নম্বরে নম্বরে। স্যার। 2 নম্বরের দিকে থাকবে স্যার। ডান হাত
ডান হাতের আঙ্গুলগুলা আপনি এই বরাবর যদি ঘুরায় নেন, এটা তো আপনার ডান হাত নাকি? তাহলে এই বরাবর আঙ্গুলটা যায় না, বৃদ্ধাঙ্গুলটা? জি আমি স্যার। মনে হয় বুঝাইতে পারি না। আপনি এই যে এই বরাবর ডান হাতের আঙ্গুলগুলা ভাঁজ করবেন, এইখানে আঙ্গুল থাকবে, এইখানে আঙ্গুল থাকবে। তো আপনার আলটিমেটলি সবগুলো আঙ্গুল এইদিকে গেলে বৃদ্ধাঙ্গুল কি এইদিকে স্ট্রেইট হবে না, এই বরাবর? তাহলে 1 নম্বরের দিকে থাকবে স্যার। 1 নাম্বারের দিকে থাকার কথা না হিসাবে? বুঝতে পারছেন নাকি আবার দেখাইতে হবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তাইলে আমাদের এই যে টরশনটা আছে, এইটা কিভাবে আমরা ডিনোট করতে পারি? এটাকে ডিনোট করতে পারি হচ্ছে, এ তে আছে কোন বরাবর? এই বরাবর, তাই না? বি এরটার খবর কি? এই যে বি তে আছে একটা, বি এরটার খবর কি? বি এরটা কি সেম না? এই বরাবর বৃদ্ধাঙ্গুলি যাবে না? জি জি স্যার। স্যার। তাইলে এই বরাবর গেল। সি এরটার খবর কি? সি এরটা কি সেম বরাবর আছে না উল্টা আছে? 2 নম্বরের দিকে যাবে স্যার। তাইলে সি নাম্বার হচ্ছে এইরকম। আর ডি নাম্বার কি? ডি নাম্বারও এইদিকে যাচ্ছে। এরকম যদি হয়, হইলে এই যে দেখেন, এটা 6, এটা 6 কিলো নিউটন মিটার, এটা 14 কিলো নিউটন মিটার, এটা 26 কিলো নিউটন মিটার, এইটা হচ্ছে 6 কিলো নিউটন মিটার। দেখেন, পজিটিভ নেগেটিভ মিলায় 0 হয়েছে, হয়েছে কিনা দেখে বলেন। হয়েছে 6, স্যার। 14, 20, 26, আর এদিকে 26, মানে 0 হয়েছে। এখন আমরা টরশন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। আমরা যখন কনসেন্ট্রেটেড লোড বা কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকতো, যদি ধরেন আমাদের এরকম একটা এসএফডি আমরা আঁকতে বলতেছি, এখানে একটা রোলার সাপোর্ট, এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে আমি একটা লোড দিলাম। তাহলে এটার এসএফডি বা এসএফডির ভ্যালু কিরকম আসতো? এইখানে যে সাপোর্ট কন্ডিশনে যেই মোমেন্ট কি বলে শিয়ারটা থাকতো, ততটুকু উপরে উঠতো, সোজা যাইতো, এইখানে নিচে নামতো, এইখানে আবার সোজা যাইতো, 0-তে আসতো, তাই না? জি স্যার। এই জিনিসটা কি এটার সাথে মিল আছে না? এটা কি ডিস্ট্রিবিউটেড কিছু নাকি কনসেন্ট্রেটেড টরশন আছে এখানে? পয়েন্ট টরশন আছে নাকি ডিস্ট্রিবিউটেড কিছু আছে? পয়েন্টই তো। পয়েন্ট আছে, তার মানে কি এইখানে কোনো ইনক্লাইন্ড লাইন বা কিছু পাবেন আপনি? না স্যার। এখানে স্ট্রেট লাইন পাবেন। তো আমরা ফার্স্টে দেখার চেষ্টা করি, এখন এইটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা আমাদের জানতে হবে। কিভাবে জানবো? দেখি, এই যে এই জিনিসটা, এটা কি ইনওয়ার্ড দ্য অবজেক্ট না আউটওয়ার্ড দ্য অবজেক্ট? এটা কি অবজেক্টের দিকে না অবজেক্ট থেকে বাইরের দিকে? অবজেক্টের দিকে স্যার। অবজেক্টের দিকে। অবজেক্টের দিকে হইলে কি হয়, কম্প্রেশন না টেনশন? কম্প্রেশন। কম্প্রেশনকে কি আমরা পজিটিভ ধরি না নেগেটিভ ধরি? পজিটিভ ধরি স্যার। কম্প্রেশনকে আমরা পজিটিভ ধরি না, আমরা টেনশনকে পজিটিভ ধরি, আমরা কম্প্রেশনকে নেগেটিভ ধরি। তার মানে এই যে এই জিনিসটা, এটা কি আছে অবজেক্টের দিকে, লেফট টু রাইট, টুয়ার্ডস অবজেক্ট, নেগেটিভ। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে
প্রথমে 6 কিলো নিউটন মিটার নিচে নামলো। এখন পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এই পর্যন্ত সোজা গেল। কি হইলো, 6 কিলো নিউটন মিটার পর্যন্ত সে নিচে নামলো। 6 কিলো নিউটনের পরে হচ্ছে কোনো চেঞ্জ নাই, সে সোজা গেল। সোজা গেল, এটা কত? 6 কিলো নিউটন মিটার। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। এখন সেম দিকে, লেফট টু রাইট, 14 কিলো নিউটন মিটার আছে। নিচে নামবে না উপরে উঠবে? নিচে স্যার। নিচে নামবে কেন? এটাও তো নেগেটিভ, তাই না? জি নাকি? হ্যাঁ, তাইলে এইখানেও নিচে নামবে। কি হইলো, আরো 14 কিলো নিউটন মিটার নিচে নামলো। মোট কত নিচে নামলো? 20। 20 কিলো নিউটন মিটার। আচ্ছা, গেল। তারপর দেখেন, এটা রাইট টু লেফট লেফট আছে, এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। পজিটিভ স্যার। এইটা পজিটিভ কেন? লেফট টু রাইট ছিল কম্প্রেশন টুয়ার্ডস দ্য অবজেক্ট, এই কারণে আমি লেফট টু রাইট নেগেটিভ ধরছিলাম। আমার প্রথম পয়েন্টে আমি কম্প্রেশন ধরে যেই দিকটাকে নেগেটিভ বা পজিটিভ ধরবো, ওই দিকটা কনস্ট্যান্ট থাকবে, বাকিগুলো ওইটার সাপেক্ষে হবে। প্রথম পয়েন্টে যেহেতু আমি লেফট টু রাইট পজিটিভ ধরি নাই, নেগেটিভ ধরছি, তার মানে এই পুরা ডায়াগ্রামে লেফট টু রাইট হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে রাইট টু লেফট 26 কিলো নিউটন, এটা কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। পজিটিভ উপরে উঠবে কত? 26। 26 মানে হইতেছে 20 থেকে 26 যদি বাদ দেন তাইলে আসে 6 কিলো নিউটন মিটার। এইখানে আবার সোজা যে এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে দেখেন 6 কিলো নিউটন মিটার, জিরোতে আসলো। ওকে, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাইলে আমরা এতটুকু বুঝলাম টরশন ডায়াগ্রাম আসলে কাজ কিভাবে করে। আমরা এখন টরশনাল স্ট্রেস কিভাবে বের করতে হয় সেটা শিখবো। ওইটা শিখার আগে টরশন ডায়াগ্রামটা কিভাবে আঁকতে হয় এটা দেখায় দিলাম। আপনারা গত সেমিস্টারে বেন্ডিং স্ট্রেস পড়ছেন আমার যতদূর মনে পড়ে, আপনাদের SM1-এ বেন্ডিং স্ট্রেস নামের একটা জিনিস শিখায়। বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশন কি ছিল? এরকম একটা ইকুয়েশন ছিল না বেন্ডিং স্ট্রেসের? জি স্যার। অথবা আরেকটা, এইভাবেও হয়তো লিখছে, আমি জানি না, যে কোনো ভাবেই লেখা যায়, MY/I, এইভাবেও লেখা যায়। স্যার আমরা নিচেরটা লিখছি স্যার, MY/I হ্যাঁ, লিখছি। MY/I MC/I একই কথা। সি মানে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, ওয়াই মানে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটাই আসলে আপনি যাই লেখেন দুইটা ডেফিনেশন ওয়াইজ একই জিনিস মিন করে। টরশনের ক্ষেত্রে একটা স্ট্রেস হয় যেটাকে আমরা বলি টরশনাল স্ট্রেস। কিভাবে প্রমাণ করে বা কিছু করে এটা আমি ইন ডিটেইল দেখাইলাম না। টরশনাল স্ট্রেস বের করার জন্য যে ইকুয়েশনটা আসে, সেই ইকুয়েশনটা যখন ডেভেলপ করে, ইকুয়েশনটার প্রমাণটা ডেভেলপমেন্টটা সবকিছু এখানে দেয়া আছে, আমি তারপরেও দেখায় দিচ্ছি কোথায় আছে। এই যে আপনারা আগে যেটা করছেন ওইটা এটা ছিল, আর টরশনেরটা এইটা। টরশনাল স্ট্রেস যেটা আসে সেটাকে আমরা টাউ দিয়ে ডিনোট করি। ম্যাক্সিমাম টরশনাল স্ট্রেসের যে ইকুয়েশন সেটা হচ্ছে এইটা, টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু TC/IP। টি কি? টি কি বলেন? স্যার টাইম। টি টাইম না, আমরা টরশন নিয়ে কাজ করতেছি, এখানে টাইম আসবে কোত্থেকে? আচ্ছা, আমি বলে টি দিচ্ছি। থিকনেস স্যার। না না, আপনি যখন কাজ টরশন করতেছিলেন বেন্ডিং স্ট্রেস নিয়ে, তখন MY/I করছিলেন। এম কি ছিল? এম কি মোমেন্ট ছিল না? মোমেন্ট স্যার, এম ছিল মোমেন্ট। এটা কি মোমেন্ট ছিল? বেন্ডিং মোমেন্ট, তাই তো? জি
জি স্যার। এইখানে টি সি ওভার আইপির জন্য যে টি, এটা হচ্ছে টরশনাল মোমেন্ট। একটু আগে যে ডায়াগ্রামটা আঁকাইলাম না নিচে, এটা কি কিলো নিউটন মিটার আছে, মানে কি এটা মোমেন্ট না ফোর্স ইনটু ডিস্টেন্স? জি স্যার। এই জিনিসটাই আসলে ওইখানে কাজে লাগতেছে। তাহলে টি এর ভ্যালু জানলাম, সি কি? জি সি স্যার। কি? সেন্ট্রয়েড ডিস্টেন্স। সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স। সেন্ট্রয়েড থেকে কোন পর্যন্ত ডিস্টেন্স? ম্যাক্সিমাম ডিস্টেন্স, মানে হচ্ছে আউটার সারফেসের ডিস্টেন্স, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আইপি কি? আইপি Moment of inertia. পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। জি। বুঝতে পারছেন? জি স্যার। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা আপনারা মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ছিলেন আমার যতদূর মনে পড়ে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যে পড়ছিলেন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আপনাদের আইপি এর ইকুয়েশন কি ছিল মনে আছে? দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলে আইপি হয় হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। যদি আপনি রেক্ট্যাঙ্গুলার সেকশন ধরেন, এই যে রেক্ট্যাঙ্গেল, এটা কি এইচ, এটা যদি হয় বি, তাইলে কি এক অ্যাক্সিসের সাপেক্ষে যদি আপনি এটা ওয়াই অ্যাক্সিস ধরেন, এটা এক্স অ্যাক্সিস ধরেন, তাইলে ওয়াই এর সাপেক্ষে আই ওয়াই কত? মুখস্থ সূত্র বলেন। আই ওয়াই কত? BH কি ভাগ 12 নাকি স্যার? হ্যাঁ, বিএইচ কিউব বাই 12। বিএইচ কিউব বাই 12। আর আই এক্স কত? এইচ বি একই কিউব হয়। বা 12। হ্যাঁ, বুঝি নাই। আই এক্স তাহলে স্যার এইচ বি কিউব বা 12। বুঝতে পারছেন? জি স্যার। জি যেহেতু স্যার। লোডিং অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাচ্ছে, এইচ আর বি শিফট করে যায়, আর কিছুই না, জিনিসগুলা সেম। এখন আমরা যেহেতু টরশনের ক্ষেত্রে আমরা পড়তেছি কি, আমরা পড়তেছি, আমরা সার্কুলার শ্যাফটের পড়া পড়তেছি। যদি রেক্ট্যাঙ্গুলার থাকে এইভাবে বের করে নিতে পারবেন। সার্কুলার শ্যাফটের জন্য আলটিমেটলি আইপি এর ইকুয়েশন হচ্ছে, সার্কেলের জন্য আই এর ইকুয়েশন কি? হুম, সার্কেলের জন্য আই এর ইকুয়েশন কি? ডি টু দি পাওয়ার 4/64 স্যার। হ্যাঁ, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64, ডিটি তো তাই না? পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড জি বাই স্যার। 64, তার মানে আইপি কি? আই এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64, 64 প্লাস পাই ডি টু দি পাওয়ার 4 divided by 64 is equal to pi d to the power 4 divided by 32, নাকি? জি স্যার। স্যার দুইটাই কি সলিড? যদি সলিড হয় সেটার ক্ষেত্রে বলতেছি, সলিড না হইলে কি হবে সেটা আমরা পরে বলতেছি। সলিড না হইলে কি হবে এটা আমি যাব আলোচনা, আমরা জাস্ট সলিডের জন্য আলোচনা করতেছিলাম। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 16। লেখা যায় স্যার। আমরা এইভাবে লিখতে পারি পাই বাই 2 ডি বাই 2 হোল টু দি পাওয়ার 4। লেখা যায়। এটা কি এইভাবে এইভাবে আসে না, পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2? ডি বাই 2 কে যদি আমি আর উম, আর লিখি, জি স্যার লেখা যায়।
এই কারণে উপরের সূত্রটা আসছে পাই সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। সি বলতে এই ডিস্টেন্সটাকে বুঝাইছে, ব্যাসার্ধ। এই যে দেখেন বলে দিছে, ঠিক আছে। আর যদি আপনি ডি দিয়ে করেন বা ডায়ামিটার দিয়ে করেন তাইলে এটা আসে 32। দুইটা একই সূত্র। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বলছি এতক্ষণ? জি স্যার, বোঝা গেছে। এখন ধরেন আপনার শ্যাফটটা সলিড না হলো, এই যে এই জায়গাতে মাঝখানে একটা এরিয়া আছে, যেই এরিয়াটা অ্যাকচুয়ালি সলিড না। তাইলে আমরা কি করব? আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ক্ষেত্রে কি করতাম? সে ধরেন আমি চারকোনা একটা অবজেক্ট নিলাম, নিয়ে মাঝখানে একটা হলো দিলাম। আমি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বের করতাম? স্যার অংশটা হচ্ছে বড়টা বাদ দিকে দিতাম আমরা। থেকে বাদ দিতাম স্যার। টোটালটা বাইর করতাম, এটা মাইনাস করতাম, জি স্যার। জি তাই স্যার। তো? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে আমরা সেম কাজই করি। আমরা যদি বলি যে আউটার সার্কেলটা, বাইরের সার্কেল টোটালটার জন্য, এই যে এইটার জন্য আমি যদি বলি টোটালটার জন্য হচ্ছে আমাদের রেডিয়াস সি, তাইলে এটার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি? আইপি টোটাল ধরি, ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, একটু আগের সূত্র অনুযায়ী, তাই তো? জি স্যার। জি স্যার। আর আইপি হলো আমাদের কি? এটা যদি বি হয়, পাই বি টু দি পাওয়ার 5 b to 4 the power ডিভাইডেড বাই 4 টু। by 2। তাইলে আমাদের আইপি কত আসে তাইলে আমাদের এটার জন্য? পাই বাই 2 সি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। জি স্যার। জি স্যার। এই যে আসছে, মিলছে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাইলে আমাদের পি কি, সি কি, আইপি কি আমরা জানলাম। এখন আমাদের একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা জানছি সেটা হচ্ছে টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু পি ইন্টু সি ওভার আইপি। সি কি ছিল? সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। এই যে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, এইটা যখন ম্যাক্সিমাম টর্শনের জন্য আপনি চাচ্ছেন তখন এটার ভ্যালু কত আসবে? ম্যাক্সিমাম টর্শন যখন আপনি চাচ্ছেন তখন এটার ভ্যালু কত আসবে? বলেন। স্যার বুঝতে পারিনি স্যার, একটু বুঝাই বলেন। আপনি যখন ম্যাক্সিমাম টর্শন চাচ্ছেন তখন সি এর ভ্যালু কত আসবে? সি এর ভ্যালু স্যার ম্যাক্সিমাম ডি আসবে। আসবে স্যার। ডি আসবে না, আর আসবে, সি ধরতেছিলাম। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক, তারপর আমরা আবার কন্টিনিউ করবো। জি স্যার। আচ্ছা, তো তাইলে আমি যখন উপরে বি বলছিল, এখন বি লিখছি, এটা সমস্যা না। তাইলে আমি আইপি বের করলাম ফার্স্টে। 0.06 আর 0.045 আসলো কোত্থেকে? স্যার একটা ইনার ডাই আছে, ডায়া ছিল 120, আউটার ডাই ওইটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 60, 60। ওইটাকে 1000 দিয়ে ভাগ করলে আসছে 0.06, আর আরেকটা ছিল হচ্ছে 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে আসছে 45, 45 কে 1000 দিয়ে ভাগ করলে আসছে 0.045। ক্লিয়ার? জি। আচ্ছা, টাউ ম্যাক্স, এটার ভ্যালু, ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালু কোনটার জন্য আসবে বলেন তো? 60 জন্য। 60 জন্য। কারণ কি? কারণ হচ্ছে 60 ভ্যালু সবচেয়ে বেশি সারফেসে আছে, সবচেয়ে বেশি স্ট্রেসটা আমাদের এই সারফেসেই আসবে, ডিস্ট্রিবিউশন যেভাবে দেখাইছিলাম একটু আগে সেটা অনুযায়ী, তাই না? জি। আসছে। তাইলে টাউ ম্যাক্স এর জন্য আমরা কি ইউজ করছি? 60 ইউজ করছি। 60। বুঝতে পারছেন?
জি স্যার। হ্যাঁ 60 ইউজ করলাম। করার পরে আমাদের টাউ ম্যাক্স এর একটা ভ্যালু আসলো 86.2 MPa। এখন আমাদের 86.2 MPa এইটার জন্য আমাদের টাউ ম্যাক্স আর টাউ মিনের যদি রেশিও আমরা বের করি, টাউ মিনের ভ্যালু কেমনে পাবো আমরা বলেন তো? 45 জি স্যার। হুম, টাউ মিনের ইকুয়েশন কি ছিল? আমরা একটু আগে যেটা করে আসছি, আপনাদের যদি মনে না থাকে, আমরা 0.06 এই ডিস্টেন্সে টাউ ম্যাক্স পাইছিলাম। 0.045-এ যদি আমি চাই তাহলে কি করব? 0.045 ডিভাইডেড বাই 0.06 ইন্টু টাউ ম্যাক্স, এই সূত্র অনুযায়ী। এটাই করার কথা না? বুঝতে পারেন নাই? বুঝছি স্যার, বুঝছি। সেই কাজটাই ওরা এখানে করছে। কি করছে দেখেন, ওইটা রেশিও দিয়ে ভাগ করে নিছে আর কি, অন্যভাবে দেখাইছে। এই জিনিসটাই করছে। টাউ মিন ইজ ইকুয়ালস টু কি করছে, C1 ডিভাইডেড বাই C2 ইন্টু টাউ ম্যাক্স। C1 ছিল ভিতরেরটা, C2 ছিল বাইরেরটা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝা গেছে। পরে ওরা টাউ ম্যাক্স আর টাউ মিন এই দুটা বের করছে, ম্যাক্সিমাম আর মিনিমাম, মানে এই শ্যাফটের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস কত, মিনিমাম স্ট্রেস কত বের করছে। এতটুকু ক্লিয়ার? বলেন। বুঝছি স্যার। আচ্ছা, এখন এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অফ শ্যাফট এ বি বের করতে চাচ্ছি। এ বি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য আমরা এ বি তে যাই। এ বি হচ্ছে এইটা। এ বি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছে, সে হচ্ছে শ্যাফটটা নিচে, এইদিকে 6 ওইদিকে 6, তার মানে 6 থাকবে। তাইলে আমাদের টাউ ম্যাক্স এর ভ্যালু কত? ইকুয়ালস টু কত? টি ইন্টু সি ওভার আইপি। ই আমরা জানি 6, এটা ওরা হিসাব করে বের করছিল। আপনি যদি চান আপনি এই ডায়াগ্রাম থেকেও নিতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। হুম, টি ইন্টু সি, সি এর ভ্যালু কত এ বি এর জন্য আমি জানি, নাকি সি বের করতে বলছে? একটু আগে কিন্তু সাইজ বের করতে বলছিল, তার মানে কি সি বের করতে বলছে না? জি স্যার। আচ্ছা, আইপি এর ভ্যালু কেমনে বের করবেন? আইপি এর ইকুয়েশন কি? π/2 r⁴। এবি অংশ কিন্তু সলিড ছিল আপনাদের যদি মনে থাকে। π/2 r⁴ না? জি স্যার। এই কেসে কি π/2 c⁴ না? জি। ডায়ামিটারটা তো আমরা সি ধরতেছি। তাইলে আমরা কি এইভাবে লিখতে পারি ইকুয়েশনটা, যে টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু টি ইন্টু সি ডিভাইডেড বাই π/2 c⁴। এটাকে যদি আমি সিম্পলিফাই লেখা যায় করি, স্যার। টি ইন্টু π/2 c³ এই সি আর এই সি এর c³ থাকে। লেখা যায় স্যার। টি এর ভ্যালু আমি জানি, টি এর ভ্যালু কত? কি এবার এখানে 6। 6 π/2 c³। আর আমার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কত ছিল অঙ্ক অনুযায়ী?
65। সেটাই তো আমার টাউ ম্যাক্স, এর চেয়ে বেশি তো আমি অ্যালাউ করতে পারবো না। এইটা যদি আপনি সলভ করেন তাহলে সি এর ভ্যালু বের হবে। হবে। এটাই করছে, সি এর ভ্যালু বের করছে, এত মিটার আসছে। মিটারে না নিয়ে আপনি মিলিমিটারেও রাখতে পারেন, সমস্যা নাই, অ্যান্সার একই আসবে। মিলিমিটারে রাখলে হচ্ছে 38.9 আসবে। সি এর ভ্যালু যদি আসে 38.9 মিলিমিটার, তাহলে ডি এর ভ্যালু কত? 2c, 2 × 38.9। বুঝতে পারছেন? জি স্যার, বুঝা গেছে। হুম, আচ্ছা। এইখানে আমরা আরেকটা অঙ্ক করছি, এই অঙ্কটা আমরা আরেকটু করার চেষ্টা করব, কিন্তু আপনাদের আমার একটা এক্সট্রা ক্লাস লাগবে। এক্সট্রা ক্লাসটা কবে করতে পারবেন বলেন?